করছি বাংলা বলছে। গতকাল নজিরবিহীন চিত্র আমরা দেখেছি যুবভারতী ক্রীড়াঙ্গনের সামনে। এই শহরের তিন প্রধান তার সমর্থকরা সবুজ মেরুন লাল হলুদ সাদা কালো মিলেমিশে একাকার হয়ে আরজিকর কাণ্ডে বিচারের দাবিতে সোচ্চার হয়েছেন। ডার্বি বাতিল রুখতে পারেনি তাদের প্রতিবাদ। বাইপাস সংলগ্ন এলাকায় তারা দীর্ঘক্ষণ স্লোগান দিয়ে গেছেন। আজ চতুর্থ দিন ম্যারাথন জেরা চলছে আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষকে, এবং এরই মধ্যে আরও এক নজিরবিহীন ঘটনা আমরা দেখেছি। দুই চিকিৎসক ডক্টর কুণাল সরকার এবং ডক্টর সুবর্ণ গোস্বামী, তাদের সামন করা হয়েছিল লালবাজারের পক্ষ থেকে। তারা লালবাজারে হাজিরা দেন বেলা 3টে নাগাদ, এবং মেডিকেল কলেজ থেকে চিকিৎসকদের দল তাদের সঙ্গে এসে পৌঁছন লালবাজারে। সেখান থেকে ডক্টর সুবর্ণ গোস্বামী ডক্টর কুণাল সরকার তারা লালবাজারের ভেতরে যান। নগরপাল সহ উচ্চপদস্থ পুলিশ আধিকারিকদের সঙ্গে তারা কথা বলেন। বাইরে তখন অপেক্ষা করছিলেন অগণিত চিকিৎসক। এখানে শেষ নয়, আমরা গতকাল দেখেছি লালবাজারের নোটিশ থেকে রেয়াত করা হয়নি তৃণমূল কংগ্রেসের সাংসদ সুখেন্দু শেখর রায়কেও। তিনি শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে হাজিরা দেননি, আদালতের দ্বারস্থ হয়েছেন সুখেন্দু শেখর রায়। আর এর মধ্যেই উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। সন্দীপ ঘোষের ভবিষ্যৎ কি? চতুর্থ দিন টানা ম্যারাথন জিজ্ঞাসাবাদ চলছে। এরই মধ্যে আজকে সিবিআই আধিকারিকরা আসেন লালবাজারেও। সঞ্জয় রায়ের গতিবিধি কি ছিল সেই দিন তার সিসিটিভি ফুটেজ জোগাড় করতেই তারা লালবাজারে আসেন বলে সূত্রের খবর। আর এরই মধ্যে কলকাতা টিভির হাতে এসে পৌঁছেছে এক্সক্লুসিভ ময়না তদন্তের পূর্ণাঙ্গ রিপোর্ট, যে পূর্ণাঙ্গ রিপোর্টের ওপর নির্ভর করছে অনেক কিছু। এই সব নিয়ে আমরা আজকে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা উপস্থিত রয়েছেন তাদের সঙ্গে পরিচয় করিয়ে দিই। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেবাংশু ভট্টাচার্য, বিজেপির পক্ষ থেকে দীপ্তাশ্ব যশ, সিপিআইএমের পক্ষ থেকে ইন্দ্রজিৎ ঘোষ, আশুতোষ চ্যাটার্জি কংগ্রেসের পক্ষ থেকে, এবং আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী প্রাক্তন গভর্নমেন্ট প্লিডার অশোক ব্যানার্জি। আমি আসবো তাদের কাছে, তার আগে দেখাবো ময়না তদন্তের যে চূড়ান্ত রিপোর্ট কলকাতা টিভির হাতে এসে পৌঁছেছে, যেখানে দেখা যাচ্ছে যে শ্বাসরোধ করেই খুন করা হয়েছে আরজি করের চিকিৎসককে। যৌনাঙ্গে জোর করে কিছু প্রবেশ করানোর চিহ্ন স্পষ্ট, অর্থাৎ যৌন নির্যাতনের স্পষ্ট প্রমাণ। চিকিৎসকের শরীরে একাধিক ক্ষতচিহ্ন, মাথা, গাল, নাক, ঠোঁট, গলা, হাঁটু, কাঁধ এবং যৌনাঙ্গেও ক্ষতচিহ্ন। শ্বাসরোধ করেই যে মৃত্যু হয়েছে তা নিশ্চিত করছে ফুসফুসে জমাট বাঁধার রক্ত, যা স্পষ্ট করছে যে শ্বাসরোধ করেই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশনেই তার মৃত্যু সুনিশ্চিত করা হয়। নির্যাতিতার জরায়ু মুখে, অর্থাৎ যেটাকে পরিভাষায় এন্ডো সার্ভাইকাল ক্যানাল বলা হয়, সেখান থেকে ঘন তরল পাওয়া গেছে, যে তরলের ওজন 151 গ্রাম। যদিও এই ঘন তরলের মধ্যে কতটা পরিমাণ সিমেন রয়েছে সেটা নিশ্চিত করা যায়নি, এবং এক না একাধিক ব্যক্তির সিমেন রয়েছে সেটা জানা যাবে ফরেনসিক পরীক্ষায়। অর্থাৎ এই ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট যে আশঙ্কাটা করা হচ্ছিল সেটাই স্পষ্ট, যে ওই দিন রাতে কি চূড়ান্ত শারীরিক নির্যাতন করা হয়েছে আরজি করের ডক্টরের ওপর। ময়নাতদন্তের রিপোর্টের প্রত্যেকটা লাইন পড়ে শিউরে উঠতে হয়। আমি আলোচনায় আসবো, তার আগে চোখ রাখবো প্রতিবেদনে। সোমবারেও সিবিআই দপ্তরে হাজিরা দিয়েছেন সন্দীপ ঘোষ। এই নিয়ে পরপর 4 দিন। কিন্তু খুনের তদন্তে কেন লাগাতার জিজ্ঞাসাবাদ আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষকে? কার্যত পড়ুয়া খুনের পর থেকেই সন্দীপের পদত্যাগের দাবি তোলেন মৃতার সহপাঠীরা। দাবি ওঠে গ্রেপ্তারিরও। কারণ একটাই, সন্দীপ খুব প্রভাবশালী। তার ইঙ্গিত মেলে সরকারি বিজ্ঞপ্তিতেও। রাতারাতি তাঁকে আরজিকর থেকে বদলি করা হয় কলকাতা ন্যাশনাল কলেজে সমমর্যাদার দায়িত্বে। কিন্তু রাজ্যের সেই সিদ্ধান্ত খারিজ করে সন্দীপকে ছুটিতে পাঠায় আদালত। তারই মধ্যে চলছে ম্যারাথন জিজ্ঞাসাবাদ। ছাত্রী মৃত্যুর আগে পরে কাকে কাকে ফোন করেছিলেন সন্দীপ? কারাই বা ফোন করেছিলেন তাকে? খতিয়ে দেখছে সিবিআই। সন্দীপের মোবাইল থেকে কিছু নাম্বার ও তথ্য মুছে ফেলার আঁচ পেয়েছেন তদন্তকারীরা।
সেসবের হদিশ পেতে ফরেনসিক পরীক্ষা করানোর তোড়জোড় চড়ছে বলে সূত্রের খবর। তবে কি ছাত্রী মৃত্যুর আবহে বৃহৎ পরিসরে আরও কিছুর সন্ধান করছে সিবিআই? বিভিন্ন মহল যে আরজিকরকে দুর্নীতির আখড়া বলে প্রচার করছে, তার সত্যানুসন্ধানেই কি সন্দীপের লাগাতার জিজ্ঞাসাবাদ চলছে? সেই সূত্রেই কি সিবিআই এর শিকড়ে পৌঁছানোর চেষ্টা? এরই মধ্যে অর্থবহ হয়ে উঠেছে সিজিও কমপ্লেক্সে কুণাল ঘোষের এদিনের যাওয়া। কিন্তু কেন? কুণাল নিজেই জানিয়েছেন সে কথা। গত কয়েকদিন আগে আরজি করের কিছু জুনিয়র ডাক্তার পড়ুয়া তারা আমার কাছে এসেছিলেন। তাদের কিছু অভিযোগ, তাদের কিছু বক্তব্য, সেগুলি তারা জানান। তো আমি তাদের জিজ্ঞাসা করেছিলাম, আমায় বলছেন কেন, আমি কি করব? তারা বলেন, যেহেতু কর্মপ্রার্থীদের আন্দোলনে তারা দেখেছেন যে কিছু ক্ষেত্রে আমি তাদের সাহায্য করার চেষ্টা করেছি, সেই ভরসা থেকে তারা আমার কাছে আসেন। তারা কিছু নথিপত্র কিছু দিয়েছিলেন, তাদের কিছু অতীত অভিজ্ঞতা, তাদের কিছু বক্তব্য, তাদের অনুরোধ ছিল ন্যায় বিচারের স্বার্থে যদি আমি যখন আসব সেটা যেন আমি এজেন্সিদের হাতে দিয়ে যাই। সোমবারও মৃতার বাড়িতে যায় সিবিআই। 2 দফায় 5 অফিসার। নিহত ছাত্রীর পরিবার গোড়া থেকেই ঘটনার পেছনে ভেতরের কারো হাত থাকার অভিযোগ জানিয়ে আসছে। তবে কি সেই অদৃশ্য হাতের খোঁজ পেতে বারবার সোদপুর যাতায়াত তদন্তকারীদের? সে রাতে মেয়ে যে হাসপাতালে সেমিনার রুমে ঘুমিয়েছিল, সেই খবর কে দিয়েছিল অভিযুক্ত সঞ্জয়কে? প্রশ্ন তুলেছে মৃতার বাবা মা। এই প্রশ্ন প্রতিবাদীদের, এই প্রশ্ন আন্দোলনকারীদের, এই প্রশ্ন গোটা নাগরিক সমাজের। উত্তর খুঁজছে সিবিআইও। সিবিআই জেনেছে ঘটনার দিন মোট 3 বার হাসপাতালের ভেতরে ঢুকেছিল সঞ্জয়। কখনো সার্জারি ডিপার্টমেন্টে, কখনো ইমার্জেন্সিতে, আর সব শেষে 3 তলায় সেমিনার রুমের অভিশপ্ত ফ্লোরে। এসব ধরেই সিবিআই মেলাচ্ছে গতিবিধির কার্যকারণ, এবং তার জন্য সঞ্জয়ের পলিগ্রাফ পরীক্ষা করাতে চায় সিবিআই। মিলেছে অনুমতিও। সিবিআই এর পাশাপাশি আরজিকর নিয়ে তদন্ত চালাচ্ছে লালবাজারও। তবে সেটা হাসপাতাল ভাঙচুরের। সেই সূত্রে ভুয়ো খবর প্রচারের অভিযোগে শাসক দলের সুখেন্দু শেখর রায়কে 2 বার তলব করে কলকাতা পুলিশ। কিন্তু লালবাজারে হাজিরা না দিয়ে আদালতের দ্বারস্থ হয়েছেন রাজ্যসভার সাংসদ। 2020 সালের সেপ্টেম্বরে উত্তরপ্রদেশের হাথরাসে 4 উচ্চবর্ণ পুরুষের অত্যাচারের শিকার হন এক দলিত যুবতী। গণধর্ষণ করা হয় তাঁকে। দিন 15 মৃত্যুর সঙ্গে পাঞ্জা কষে দিল্লির হাসপাতালে মৃত্যু হয় তাঁর। সেই দলিত কন্যা ধর্ষণ মামলায় নিযুক্ত এসপি পদমর্যাদার এক মহিলা অফিসারকে কলকাতায় উড়িয়ে এনেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, আরজিকর তদন্তে ধার বাড়াতে। কলকাতা টিভি। সমাজের সর্বস্তরে প্রতিবাদের ঝড় আছড়ে পড়ছে। এই ঘটনার পর কেটে গেছে 10টা দিন। কোথায় বিচার? বিচারের দাবিতে কলকাতা শহর শুধু নয়, গোটা দেশ জুড়ে চলছে তুমুল আন্দোলন। আমি প্রথমে আজকে অশোকবাবুকে দিয়ে শুরু করি। অশোকবাবু, কলকাতা টিভির হাতে এসে পৌঁছেছে ময়নাতদন্তের ফাইনাল রিপোর্ট। সেখানে যে তথ্যগুলো পাওয়া যাচ্ছে, বোঝাই যাচ্ছে যে কি চূড়ান্ত শারীরিক নির্যাতন করা হয়েছিল ওই রাতে আরজি করের ওই পিজি ডক্টরকে। গোটা মামলার ক্ষেত্রে এই ময়নাতদন্তের রিপোর্ট সেটা কতটা ইম্পর্ট্যান্ট, এবং এখান থেকে আপনি একজন আইনজীবী হিসেবে মূল পয়েন্ট কি পান? একটা কথা আপনাদের বলি, আমি কিন্তু এখানে আইনজীবী বা রাজনৈতিক কর্মী হিসেবে আসিনি। আমি এসেছি আমার সামাজিক দায়বদ্ধতা থেকে। যদি বলেন কেন, দেখুন, আমি তো এই সরকারের প্রথম গভর্নমেন্ট পিরিয়ড ছিলাম। আমি এই সরকারের প্রথম অ্যাডিশনাল অ্যাডভোকেট জেনারেলও ছিলাম। আমাকে অ্যাডভোকেট জেনারেল অফার দেওয়া হয়েছিল, আমি নিইনি। ব্যাপারটা কি জানেন, এই যন্ত্রণাদায়ক একটা মৃত্যু শুধু নয়, সমাজের মৃত্যু হচ্ছে। এই যে কত দুঃখের কথা। আজকে আমরা প্রত্যেকে রাস্তায় নেমেছিলাম, এমার্জেন্সির সময় আমরা রাস্তায় নেমেছিলাম। আমি যখন নন্দীগ্রামে যাই, যে ভয়ঙ্কর দৃশ্য দেখেছিলাম, তখন এই সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসেনি, তাতেও আমি নেমেছিলাম। রাইটার্স বিল্ডিংয়ে গেছিলাম, অবধি গেছিলাম, এখানেও নেমেছি। এটা বিবেকের তাড়নায়। চিন্তা করে দেখুন তো, একটা মেয়ে, তার বাবা মার কি মানসিক যন্ত্রণা, তাকে এইভাবে নিষ্ঠুরভাবে হত্যা করে এদের যাতে জাস্টিফাই করে, তারা ইকুয়ালি ক্রিমিনাল। একটা অদ্ভুত কথা আমি কিছুদিন আগে শুনলাম, স্বয়ং মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জি বলছেন যে 7 দিনের মধ্যে বিচার করতে হবে, এনকাউন্টার।
তাহলে যোগী কি অন্যায় করলো? তোমরাই তো আপত্তি করেছিলে যোগীকে তখন এনকাউন্টার করে মারছে অন্যায়, তাহলে এখন তোমরা স্বীকার করছো এনকাউন্টার করা উচিত। আনফর্চুনেট, ভেরি ভেরি আনফর্চুনেট। আর 7 দিনের মধ্যে কখনো বিচার সম্ভব? এ তো প্রহসন। দেখছেন যে লোকটাকে ধরেছে সে একটা কথাও বলতে রাজি হচ্ছে না, তাকে বৈজ্ঞানিক পদ্ধতি উপায়ে তাকে কথা বার করার চেষ্টা হচ্ছে। এই যে ভয়ঙ্কর ব্যাপার, এটা শুধুমাত্র ওই মেয়েটির মৃত্যুটা জড়িত নয়, এতে অনেক কিছু বড় ব্যাপার আছে। আর এই যে যেটা বলছেন যে সমস্ত রিপোর্টগুলো, এগুলো তো ম্যাটার অফ ট্রায়াল, সেখানে প্রডিউস হবে, দেখবে কোর্ট। সুতরাং এগুলো সময় সাপেক্ষ, এটা ম্যাজিক দেখানো নয়, শুধুমাত্র ধামাচাপা দেওয়ার জন্যে আর একটা ইমপ্রেশন ক্রিয়েট করার জন্যে আমি তোমাদের সঙ্গেই রয়েছি যে 7 দিনের মধ্যে করে দাও। ইজ ইট পসিবল? কোনো সেন্সেবল লোক বলতে পারে? আমি অন্তত পারবো না, একজন 50 বছর অভিজ্ঞতা নিয়ে বলছি, একজন লয়ার। ইজ আনফর্চুনেট, এনকাউন্টার করে দাও, অদ্ভুত ব্যাপার। কাজে এগুলো চিন্তা করতে পারছি না, বুঝলেন, খুব কষ্ট হচ্ছে। তারপর ধরুন কথায় কথায় বেল, আমি আর সুযোগ পেয়ে আপনাকে, আমি অনেককাল টিভিতে এই জন্যই আসতে চাই না। আজকে দেখুন কথায় কথায় বেল হচ্ছে নর্মাল, না দেওয়াটাই অ্যাবনর্মাল জিনিস। আজ যে ভদ্রলোকরা বলেন তাদের বাড়ির মেয়ের যদি এটা হয় তারা এটা মানবেন তো? আজ হিউম্যান রাইটসের লোকেরা যখন বলেন, আমি শুধু একটা কথাই বলি, আপনার বাড়ির মেয়ে যদি হয় তাহলে আপনি তাকে বেল দেওয়ার জন্য তদবির করবেন তো? কেন মেয়েরা সাফার করবে এইভাবে দিনের পর দিন? কি হচ্ছে সমাজ ব্যবস্থা এখানে? আর এখানে জাস্টিফাই করছে এরা, অদ্ভুত ব্যাপার, অমানবিক। কাজে যেগুলো কোর্টের আয়ত্তার মধ্যে যাবে, যে সমস্ত ডকুমেন্ট, কোর্টকে সময় দিতে হবে, কোর্ট সব কিছু চিন্তা করবে, করে টোরে একটা নির্দিষ্ট প্রমাণের ভিত্তিতে আসবে। তা নয় তো যেমন আগের ঘটনা দেখলেন তো কী অবস্থা হলো, সব ছাড়া পেয়ে গেল। কোর্ট সত্য মিথ্যের জায়গা নয়, কোর্ট হচ্ছে প্রমাণের জায়গা। একটা জাজের আবেগ থাকতে পারে মানুষ হিসেবে, কিন্তু সে আবেগের বসে কিছু করলে সেটা ভয়ঙ্কর ব্যাপার হবে। তাকে মাথা ঠান্ডা রেখে সব কিছু বিচার করে করতে হয়। রাজনীতির লোকেরা তো বলেই খালাস, হুড়মুড় করে কিছু দায়িত্ব জ্ঞানী কথা বললেন তাদের ব্যক্তিগত স্বার্থে, নিজের স্বার্থে। বাট হোয়াট ইজ দিস? কাজে এটা মেনে নেওয়া যায় না, মন থেকে কিছুতেই মানতে পারছি না আমি। আজ আমার যদি মেয়ে থাকতো, তার যদি এই অবস্থা হতো, আমি মেনে নিতে পারতাম? কোথায় কোথায় তারা বলেন কেন, আমরা তো চেষ্টা করছি, সব কিছু হচ্ছে। আরে দেখুন, প্রবৃত্তির নিবৃত্তি আইন করে হয় না। এম আই ক্লিয়ার টু ইউ? যেটা বললাম, প্রবৃত্তির নিবৃত্তি আইন করে হয় না। আইন করলে হাত কেটে তার চালু ছিল স্যার আমলে। পৃথিবীর কয়েকটা দেশে, আমি তো পৃথিবীর প্রায় 80টা দেশ ঘুরেছি, অনেক জায়গায় অনেক আইনই দেখেছি, নেগেটিভ পজিটিভ অনেক ধরনের আইন। হাত কেটে দিয়ে যদি সমস্যার সমাধান হতো তাহলে সেখানে কোনোদিনই চুরি হতো না। কাজে প্রবৃত্তিটা মানুষের এমন জায়গায় পৌঁছে গেছে যে না, আমার তো কিছু হবে না, আমার কিছু হবে না, বেল পেয়ে যাবো, এসে ওদের উপরেই টর্চার করবো যাতে ওরা কিছু বলতে না পারে, ভয় পায়। কাজে লাভটা কি? প্রহসনে নিয়ে যাচ্ছে। দরকার অ্যাডমিনিস্ট্রেশন, কেউ কাউকে মানে না, সবাই হচ্ছে কিছুটা কিসে আছে দুটো করি এই ব্যাপার। আর একটা কথা কি জানেন, দেখুন তোষামোদে কখনো ভোলা উচিত নয়, ইটস এ ডেঞ্জারাস থিং। একবার ঘটনা প্রসঙ্গে আপনাদের মুখ্যমন্ত্রীকে আমি একটা গল্প বলেছিলাম, বুঝলেন, ভেরি ইন্টারেস্টিং। পারস্য সম্রাট তিনি সন্ধেবেলা গোধূলি লগ্নে তার সপারিষদ সমুদ্রের ধারে পায়চারি করছেন, যায় সন্দেহন, পেছনে সভাসদরা সম্রাট তোমার মতন অমুক তুসু খুব বলে যাচ্ছে, তোমার মতন এত ক্ষমতাবান পৃথিবীতে কেউ নেই। বলে তাই নাকি? পেছন ফিরে বলে হ্যাঁ। আচ্ছা ধরুন যদি সমুদ্রের ঢেউটাকে বলি, সমুদ্রের ঢেউ তুমি আর এগোবে না? হ্যাঁ, উনিও শুনবে। সমুদ্রের ঢেউ হাসতে হাসতে যে সবাইকে ভিজিয়ে দিয়ে গেল। সম্রাট কিছু বললেন না, বললেন পরিষদবর্গ কাপড় ভিজে গেছে, পাল্টাবে চলুন। এটা কেন বলা? যে কখনো তোষামতকারীদের প্রশ্রয় দিও না। যে তোমায় অযাচিতভাবে তোমার তোষামত করছে তারপরে তার কোনো বদমতলব আছে, অযাচিতভাবে অন্যায়টাকে সাপোর্ট করছে তার বদমতলব আছে। রাজনীতি একটা ডেঞ্জারাস থিংস। আমি আসবো অশোকবাবু আপনার কাছে, আমি এখানেই দেবাংশুর কাছে আসবো। দেবাংশু, যে প্রশ্ন অশোকবাবু তুললেন যে সত্যি সত্যি কি 7 দিনে ফাঁসি হয়ে যাওয়া বা 7 দিনে বিচার এটা সম্ভব? তার কারণ হচ্ছে আইনের পরিধির মধ্যে যেটা দরকার হয় সেটা হচ্ছে তথ্য প্রমাণ। আইন কিন্তু আবেগ বোঝে না, আইন সত্য মিথ্যা বোঝে না, আইনের চোখে ফাইনালি তথ্য প্রমাণ দিয়ে এস্টাবলিশ করতে হয়। এই কথাটাই যদি আমাদের বিরোধীরা বুঝতেন তাহলে খুব ভালো হতো। কলকাতা পুলিশ তো 7টা দিনও টাইম পেল না, কলকাতা পুলিশ তো তার চেয়ে অনেক কম সময় পেল। কিন্তু এই কলকাতা পুলিশ প্রথম 12 ঘন্টার মধ্যে একজন কালপ্রিটকে অ্যারেস্ট করতে পেরেছে। কিন্তু আমি যদি বলি আজকে 120 ঘন্টার ওপর অতিক্রান্ত, সিবিআই কজনকে অ্যারেস্ট করলো? কলকাতা পুলিশ 12 ঘন্টায় নাম্বার অফ অ্যারেস্ট 1, সিবিআই 120 ঘন্টা নাম্বার অফ অ্যারেস্ট 0।
আমরা যে বারবার চিৎকার করে বলছি এবং খুব ন্যায্যভাবে সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ বলছে উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস কার থেকে? আমরা এই মুহূর্তে কার থেকে জাস্টিস চাইছি? খুব সহজভাবে এই মুহূর্তে জাস্টিস চাইতে হলে, এই মুহূর্তে অভিযান করতে হলে সিজিও কমপ্লেক্স অভিযান করতে হবে। এই মুহূর্তে জাস্টিস চাইতে হলে সেটা সিবিআই এর কাছে চাইতে হবে, কারণ তদন্তটা রাজ্য পুলিশ করছে না, তদন্তটা কলকাতা পুলিশ করছে না। দেবাংশু, তুমি যেটা বলছো ডেফিনেটলি 12 ঘন্টারও কম সময়ের মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে, কলকাতা পুলিশ অ্যারেস্ট করেছে, এবং এটা ঠিকই যে তারপর এতদিনে সিবিআই বুধবার তদন্তভার হাতে নিয়েছে আদালতের নির্দেশে, আর কোনো ফার্দার অ্যারেস্ট হয়নি। কিন্তু এটাও তো মাথায় রাখতে হবে যে এই সন্দীপ ঘোষ, যাকে প্রাইস পোস্টিং দেওয়া হয়েছিল কয়েক ঘন্টার মধ্যে, সেই সন্দীপ ঘোষকে 4 দিন ধরে লাগাতার জিজ্ঞাসাবাদ করছে সিবিআই। হ্যাঁ, লাগাতার জিজ্ঞাসাবাদ করছে, জামাই আদর করে নিয়ে যাচ্ছে, খাওয়াচ্ছে, দাওয়াচ্ছে, চা খাচ্ছে, কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে, আবার বাড়ি চলে আসছে। পরিবারের লোকজন তো জিজ্ঞেস করছে যে অ্যারেস্ট কোথায়। আমরাও তো বলছি সন্দীপ ঘোষ যদি কানেক্টেড হয়ে থাকে, সন্দীপ ঘোষকে অ্যারেস্ট করতে হবে। রোজ 4 বার করে ডেকে মিডিয়াতে আলোচনার বিষয়বস্তু তৈরি করে দিয়ে 4টে ডিসকাশনের সুযোগ করে দিয়ে তো লাভ নেই সিবিআই এর। সিবিআই কে তো অ্যারেস্টটা করতে হবে। দীপ্তাস্য দেখুন, সব থেকে বড় কথা, পরিবারের লোক তো বলছে যে মমতা ব্যানার্জি দ্বিচারিতা করছেন, পরিবারের লোক বলছেন মমতা ব্যানার্জি টাকা দিয়ে মুখ বন্ধ করতে চাইছেন, সেগুলোও মনে রাখা দরকার। এবার এই কেসটায় দেখুন, এই কেসটায় অন্য ধর্ষণ এবং মামলার সাথে এই কেসটা একটা তফাৎ আছে। তফাৎটা হলো যে ক্ষেত্রে ধর্ষণটা করা এবং খুনটা করা হয়েছে একটা দুর্নীতির চক্রকে ধামাচাপা দিতে, একটা দুর্নীতির চক্র, যে চক্রের বিরুদ্ধে এই মেয়েটি সম্ভবত প্রতিবাদ জানিয়েছিল, এবং মেয়েটির সম্বন্ধে যা আমরা জেনেছি তার বাবা মার কাছ থেকে, যে অত্যন্ত পড়াশোনা প্রাণ ছিল, অত্যন্ত এথিক্যাল মেয়ে ছিল, ফলে হয়তো তাকে দিয়ে কিছু নন এথিক্যাল কাজকর্মে সন্দীপ ঘোষরা করাতে পারেনি। এবার কথা হলো, আপনি বলছেন পোস্টমর্টেম রিপোর্ট। আজকে আমরা সাধারণ মানুষ, আমরা কি করে পোস্টমর্টেম রিপোর্টের উপরে ভরসা করব? যে পুলিশ সন্দীপ ঘোষকে ডাকতে অবধি রাজি ছিল না, আজকে পুলিশ কুণাল সরকার এবং সুবর্ণ ঘোষালকে ডাকছেন, যে সুবর্ণ গোস্বামীকে ডাকছেন যে তারা নাকি নির্যাতিতার নাম নিয়েছেন। সন্দীপ ঘোষ কবার নাম নিয়েছিলেন তার প্রেস কনফারেন্সে যেদিন পদত্যাগ করেন? আজকে নির্যাতিতার নাম যিনি নিয়েছেন তিনি তো লালবাজারের ভেতরেই বসে আছেন, তাকে কবার ডাকা হয়েছে? এখানে পরিষ্কারভাবে এই ঘটনার পেছনে নর্থ বেঙ্গল লবির যে প্রভাব স্বাস্থ্য দপ্তরে, তাকে ধামাচাপা দিতে চাওয়া হচ্ছে, এবং রাম এবং বামের ওপরে দোষ চাপিয়ে কোন শ্যামের বাঁশির আওয়াজ ধামাচাপা দিতে যাওয়া হচ্ছে সেটাও সামনে আসবে। আমি দেবাংশুর কাছে প্রসঙ্গে আসবো। আমাকে একটা লাইন একটু না বলতে দিলে আমার মিস হয়ে যাবে, পরে আলোচনা আসবে। আমি জাস্ট একটা লাইন বলছি। প্রথম কথা হচ্ছে পোস্টমর্টমে কি করে বিশ্বাস করবো, যে প্রশ্নটা দীপ্তাস্য বাবু বললেন, ওনার যদি বিশ্বাস না থাকে উনি ইমিডিয়েটলি সিবিআই এর কাছে যান, কারণ পোস্টমর্টমের ভিডিওগ্রাফি আমি আপনার সময় বলিনি, দাদা পোস্টমর্টমের কমপ্লিট ভিডিওগ্রাফি সিবিআই এর কাছে দেওয়া রয়েছে। কারণ পোস্টমর্টম, দাদা আপনি শুরুতেই বললেন তো কেউ কারো মাঝখানে কথা না বলতে, নিজে জ্ঞান দিয়ে নিজেই সেটা থেকে পিছু হচ্ছেন কেন? দাঁড়ান, আপনার সময় বলিনি, আমি বলছি কিছু না, শুনুন, আপনি শুনলে পুরোটা বুঝবেন ভুলভাল কথা কিনা। আমি বলছি সেটা পোস্টমর্টম করার কথা এদিক ওদিক ঘোরাবেন না, সময় বল নিয়ে এদিক ওদিক কালকে করে দীপ্তাস্য বলতে পারবো না। না দীপ্তাস্য, আমি বলতে চাই একটা জিনিস মাথায় রাখতে হবে দীপ্তাস্য, দেবাংশু, আমরা কিন্তু অত্যন্ত মর্মান্তিক একটা ঘটনা নিয়ে আলোচনা করি। সবাইকে আমি সংবেদনশীল হওয়ার আবেদন জানাবো। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে গ্রামের ভিডিওগ্রাফি করা আছে, সিবিআই এর কাছে ভিডিওগ্রাফি সাবমিট করা আছে, সিবিআই কে গিয়ে বলতে। আমার আশুতোষের কাছে প্রশ্ন। আশুতোষ, আমরা দেখেছি যে আজকে কিছুক্ষণ আগেই সুখেন্দু শেখর রায়ের সঙ্গে তোমরা গিয়ে দেখা করে এসেছো। সুখেন্দু শেখর রায়, পুলিশ তো পুলিশের দাবি মতো ভুয়ো তথ্য ছড়ানো বা নির্যাতিতার নাম নেওয়া, সেটার জন্য যাদের নোটিশ পাঠাচ্ছেন, সেখানে তৃণমূল কংগ্রেসের সাংসদকেও নোটিশ পাঠিয়েছেন। দেখুন, একটা কথা প্রথমে বলি যে আজকে আপনাদের এই মিডিয়া চ্যানেলের মাধ্যমে আমরা দেখলাম তৃণমূলের 2 অসুর, একটা বাঁকুড়ার অসুর আর একটা কুচবিহারের অসুর, তারা অনেক রকম মহিলাদের নিয়ে বাংলার আলোচনা করছেন, কে প্যান্ট পরবে কেস নিয়ে, আবার বলছেন পেশেন্টরা যদি ট্রিটমেন্ট না পায় গণরোষ তৈরি হবে। আমি বলছি ডাক্তারদের এইভাবে খুন করা হচ্ছে, ধর্ষণ করা হচ্ছে, এই নিয়ে তো কোনো আলোচনা করছেন না কেন? এটা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি কি দেখছেন? এটা আপনি দেখুন, আপনাদের এরকম নেতারা এইসব আজে বাজে কথা বলে বেড়াচ্ছে বাজারে। আমি দেবাংশুকেও দেখতে বলবো। এখন ব্যাপার যেটা হচ্ছে, প্রতিবাদীদের ওপরে আক্রমণ কেন? লালবাজার ডেকে পাঠাচ্ছে যাদেরকে, প্রতিবাদী যারা তাদেরকে ডেকে রাখছে, এটা কেন হবে? এখন আপনার আমার সকলের, আমি তো জানি আপনি একজন, আমরা গর্ব করি আপনার প্রতি, আপনি মহিলা হয়ে
আপনি নিজে একটা মিছিলে অংশগ্রহণ করেছিলেন, সেখানে তো কোনো দলের পতাকা দেখতে পাইনি আমরা। সাধারণ মানুষ যদি মিছিল করেন, আজকে ডার্বি বন্ধ করেছেন, মোহনবাগান ইস্টবেঙ্গল সাপোর্টাররা রাস্তায় নেমেছে, তাদের উপরে লাঠিপেটা করছে কেন? আমি বলতে চাইছি পশ্চিমবঙ্গের সমাজটা কোথায় নিয়ে যাবেন? এখানে আইনজীবী এবং অনেক শ্রদ্ধেয় মানুষ, অশোকবাবু অনেক বক্তব্য রেখেছেন, বাস্তব কথা বলেছেন। আজকে যদি এইভাবে আপনারা জনগণকে ট্রিটমেন্ট করেন, আর আমি একটা জিনিস বলতে চাইছি, মানে অন্যভাবে নেবেন না, এখন কুণালদাও সিবিআই দপ্তরে কিছু ফাইল নিয়ে গেছেন, কি ফাইল নিয়ে গেছে তো সিবিআই বলতে পারবে, আমরা বলতে পারবো না। কিন্তু আমরা যেটা বলছি, প্রোটেকশন অফ ডক্টরস, ডাক্তারদের প্রোটেকশন কে দেবে? মেডিকেল স্টাফদের প্রোটেকশন কে দেবে? আরজি করে যেভাবে ভাঙচুর চললো, সব কিছু চললো, তারপরেও মানুষ চুপ করে বসে থাকবে ডাক্তারদের উপর? আজকে ডাক্তারদের দাবি দেওয়াটা মানছেন না কেন? আর আমি একটা পয়েন্ট তুলে ধরতে চাইছি, এখানকার সরকার বলছে যে রাতে নাকি ডিউটি দেওয়া যাবে না ডাক্তারদের, মহিলা ডাক্তারদের। কেন? মহিলারা কি দুর্বল নাকি? আমার মা তো নিজে ডাক্তার, কই আমি তো এরকম দুর্বলতা দেখিনি। আমার ওয়াইফ একজন ডাক্তার, আমি তোকে দুর্বলতা দেখিনি। মুখ্যমন্ত্রী নিজে একজন মহিলা, মুখ্যমন্ত্রী নিজে মহিলা, মানে আপনি মুখ্যমন্ত্রীর যারা চূড়ান্ত সমালোচক তারাও এটা মানতে রাহুল বাধ্য গান্ধী হন থেকে যে প্রিয়াঙ্কা গান্ধী থেকে অজিত চৌধুরী প্রতিবাদ করেছেন, দুর্গম পরিস্থিতিতে প্রতিবাদ করেছেন। এখানে দল মতের এত তো গেছেন। খিচুড়ি পাকানোর দরকার নেই। বিজেপি তৃণমূল বিজেপি, অনেকে তো বলছেন তৃণমূল পারেনি বলে বিজেপি পারবে কিনা। আমি বলছি কোর্ট মনিটর না করলে কুলকিনারা পৌঁছতে পারবে না। ওই সন্দীপ, আমি এক সেকেন্ড শেষ করবো স্যার। এই সন্দীপ আর কি নাম সঞ্জয়ের, একটার নাম তো টিকলা মনে হয়, জানেন মনে হয় আপনারা, তো এই টিকলাদের থানায় 2 বাড়ি দিলে ঘপ গড় করে বলে দিত, পুলিশ পারতো না। আমি বলতে চাইছি মানুষ জাস্টিস চাইছে। ইন্দ্র, হ্যাঁ, যেটা হচ্ছে আলোচনার মধ্যে এসছে অনেকগুলো, আচ্ছা মানুষের এত কোনো একটা ঘটনা ঘটেছে, কেউ অন্যায় করেছে, সাথে সাথে যদি প্রশাসন অ্যাকশন নিত, তাহলে মানে এরকম মানে মানুষের মধ্যে ক্ষোভগুলো এতটা তৈরি হতো না। কেন অ্যাকশন, মানে কি গন্ডগোলগুলো আছে দেখুন। নির্যাতিতার মায়ের স্পষ্ট বক্তব্য, তাকে ফোন করে কেউ বলেছিল সুইসাইড করেছে। এইটা কেন বলা হবে সরকারের মানে প্রশাসনের পক্ষ থেকে? সেটা পুলিশ বলেনি, পুলিশ না বললেও স্বাস্থ্য দপ্তরের আধিকারিক মানে ওনাদের বক্তব্য অনুযায়ী সহকারী সুপার, তার মানে তিনি তো একজন আছেন, তিনি ডাক্তার হতে পারেন, মানে অসুস্থটা হতে পারে যে কাউকে এরকম। এটা কিন্তু সাধারণভাবে এটা চালু হয়েছে, অসুস্থ মৃত্যু সংবাদ সহজে দেওয়া হয় না, বলা হয় যে অসুস্থ আসুন। আমি এই পর্যন্ত এলাও, মানে এই পর্যন্ত এটাতে কোনো অন্যায় ছিল না, কিন্তু তাকে রাস্তার মধ্যে বলা হয়েছে সুইসাইড কেন? দ্বিতীয়ত পুলিশের ব্যাপক তড়িঘড়ি ছিল যে ঘটনাটা গুটিয়ে দেওয়ার, তো এইটা কেন? কিন্তু ইন্দ্র, আপনি কি সত্যি মনে করেন যে যদি পুলিশের লক্ষ্য থাকতো সুইসাইড বলে চালানোর, তাহলে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে স্বয়ং নগরপাল ওখানে যেতেন না? এই জায়গাটাই আপনি একদম কারেক্টলি বলছেন যে কেন মানুষের মধ্যে সরকারের প্রতি বিশ্বাসযোগ্যতা থাকছে না, যে যদি সুইসাইড হতো তাহলে বড় কর্তারা সাথে সাথে দৌড়াতো না, কিন্তু তাহলে বড় কর্তারা দৌড়াচ্ছেন মানে এটা সুইসাইড নয়, তখন তাদের কাছে ইনফরমেশন ছিল, তাহলে সুইসাইড বলা হলো কেন? না অর্থাৎ আমার কথা আমি অর্থাৎ তারা চাপা দিতেও চাননি, চাপা দিতে চাইলে নিশ্চয়ই নগরপাল সেখানে গিয়ে মনোযোগ নিতেন না সবাই। না মুখ্যমন্ত্রী নিজে বলছেন 7 দিনে পুলিশ না পারলে আমি সিবিআই কে দিয়ে দেব। না আপনার সঙ্গে আমি কথা বলিনি দাদা। চাপা দিতে চাওয়া আর চাপা দিতে পারা, এই দুটোর মধ্যে তো অনেক পার্থক্য আছে। আজকে সারা রাজ্য জুড়ে যেভাবে সাধারণ মানুষ, মানে পলিটিক্যাল অ্যাপলিটিক্যাল সব ধরনের মানুষ যেভাবে রাস্তায় নেমেছে, এই বিক্ষোভ এই সরকারের ফেস করার কথা ছিল। আমি আসবো, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, দীপ্তাশ্বর কাছে আমার একটা কথা বলার ছিল। আসবো অশোক বাবু, একটা ছোট্ট বিরতি আমাকে নিতে হবে, বিরতির পর আমি ফিরে আসছি। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, দেখতে থাকুন বাংলা বলছে। ফিরে এলাম বিরতির পর, আপনারা দেখছেন বাংলা বলছে। দীপ্তাশ্ব কিছু বলতে চাইছিল। দীপ্তাশ্ব, আমার যেটা বলার কথা, দেখুন সব যেমন খনিদেরও একটা ট্রেডমার্ক থাকে না, তেমনি পুলিশেরও একটা ট্রেডমার্ক থাকে। আপনার মনে আছে 2022 সালের ডিসেম্বর মাস বোধহয় বা 23-এ নূর আলম বলে একজন মমতা ব্যানার্জির বাড়িতে হঠাৎ ঢুকে গেল, বলা হলো টেররিস্ট। তারপরে জানা গেল যে সে পাগল, তাকে ইয়ে করে দেওয়া হলো, ফ্রেম করা হলো। তারপরে সেই কেসের কি হলো কেউ জানে না। 2022-এর 1 জুলাই, হ্যাঁ, এক্ষেত্রেও দেখুন একজনকে ধরা হয়েছে এবং তাকে ওখানে প্লান্ট করা হয়েছে, বাকি অন্যদের অন্যদের নামগুলো চাপা দিতে এবং আসল ঘটনা চাপা দিতে। না সঞ্জয় রায় নিরপরাধ আমি বলছি না, কিন্তু এটা একা সঞ্জয় রায়ের কাজ নয়, আরো অনেকে আছে যাদেরকে আড়াল করা হচ্ছে। আমি একটা কথা বলি, হ্যাঁ আমি শুধু এই প্রশ্নটাই আপনার কাছে নিয়ে যাব, যে এখনো পর্যন্ত যে তথ্য আমরা পাচ্ছি, আপনার কি মনে হয় যে সত্যি একা সঞ্জয়ের পক্ষে ওইটুকু সময়ের মধ্যে এটা করা সম্ভব?
তো আমি দুটো কথা বলি। প্রথম কথা হচ্ছে দেবাংশু ছেলেটি যেটা বললো, পুলিশ তো সঙ্গে সঙ্গে ধরে নিয়েছে, 3 দিন হয়ে গেল, সিবিআই কিছু করতে পারছে না। এটা খুব সোজা জিনিস মনে করছেন উনি। এত বড় একটা ঘটনা ঘটেছে, অনেক কিছু জড়িত আছে, আর একটা লোককে ধরলেই হবে না। যদি কিছু ফাঁক ফোকর থাকে কালকেই সে বেল নিয়ে চলে আসবে। আর আজকাল মারধর করা যায় না। যদি মারধর করার দিন থাকতো তাহলে ওর মুখ দিয়ে অনেক কথাই বেরোতো, বুঝতে পারলেন? ইটস নট সো ইজি। এই ম্যাজিক দেখানোর ব্যাপার না এটা একটা। ওটা পলিটিক্যালি লোকেরা অনেক কথা বলে, পুলিশ করলো, ওরা কেন পাচ্ছেন না, ওর রাবিশ স্টক করবো না। কথা হচ্ছে যে ঘটনা ঘটেছে তাতে আমার মনে হয় না যেটা একজনের দ্বারা কোনো কিছু হয়েছে, 1 নম্বর। 2 নম্বর, এর পেছনে অনেক কিছু কারণ থাকতে পারে, একটা বড় দুর্নীতি চক্র থাকতে পারে। সেসব হয়তো সেই মেয়েটি জেনে গেছিল, এমন হতে পারে। কাজে এখন যে ইনভেস্টিগেশন বা এনকোয়ারি চলছে সেটা যখন পরিপূর্ণভাবে বেরিয়ে আসবে অনেক কিছু জানা যাবে, কোনো সন্দেহ নেই। তবে কেউ যদি পলিটিক্যালি মোটিভেটেড হয়ে বলেন এক্ষুনি আমি ম্যাজিক চাই, এটা দরকার হয়ে যাক, তাকে বলবো ভাই আপনি একটু নিশ্চিন্তে বসুন, একটু কম অভিজ্ঞতা, আপনার বয়স কম, এসব বোঝেন না। আইনটা তো সোজা নয়। আইনে বলে 10টা লোক যারা অপরাধ করেছে ছাড়া পাক, আর নির্দোষের যেন শাস্তি না হয়, সেটা করতে গেলেই আজকে আমি আর এটা তো ইজি। চিন্তা করে দেখুন তো, যেদিন ভাঙচুর হয়েছিল কতগুলো ইনোসেন্ট লোককে ধরলো, কটা লোক ধরা পড়েছে আপনি বলুন? সেটা তো পুলিশ ইনভেস্টিগেশন করছে। কটা ক্রিমিনাল ধরা পড়েছে আপনি আমায় দেখান। লরি করে লোক ছিল, আমরা টিভিতে বসে দেখছি। তো কটা ক্রিমিনাল ধরা পড়লো? 2-4টে ইনোসেন্ট লোককে পুলিশ তুলে নিল। কাউকে ক্রেডিট দেওয়া, কাউকে ডিসক্রেডিট করা, এটা করবেন না, এটা রাজনীতির জায়গা নয়। আমি আসবো অশোক দা আপনার কাছে, আমি দেবাংশুর কাছে আসি। দেবাংশু, প্রথম কথা হচ্ছে, হ্যাঁ অবশ্যই অভিজ্ঞতা কম, বয়স কম, কিন্তু আমার চাইতে অনেক বেশি অভিজ্ঞতা যার। অশোক সাহেব যে কথা বললেন, আমি শুধু এইটুকু কথা বলতে চাই, দেখুন আমাদের তো অশোক বাবুর বিরুদ্ধে নির্বাচনে লড়তে হয় না, আমাদের লড়তে হয় কিছু রাজনৈতিক দলের বিরুদ্ধে। সেই রাজনৈতিক দলগুলো যখন পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ কাউকে গ্রেফতার করতে গিয়ে 20 ঘন্টা, 25 ঘন্টা, 30 ঘন্টা পর্যন্ত দেরি হয়ে যায়, তখন তারা চিৎকার করে বলে পুলিশ কি করছে, পুলিশ কেন এখনো তদন্ত করতে পারলো না, পুলিশ আমি কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করছি না। আমি একটু বলে নি, আমি কোনো পার্টিকে রিপ্রেজেন্ট করছি না, আমি তাকে বলবো অন্যায় করে তারা। অশোক বাবু আমি একটু বলে নি, আমি আপনার সময় বলিনি, দূরে আছেন, আপনিও দূরে আমিও দূরে, অসুবিধা হবে। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে, ফলে স্বাভাবিকভাবেই আমাকে আজকে একটা কথা বলুন, এই যে বারংবার একটা কথা বলা হচ্ছে যে চাপা দিতে চাইছে, এই করতে চাইছে। আচ্ছা সিবিআই 5 দিন হয়ে গেল, ওকে অ্যারেস্ট করতে পারেনি, এটা আমি বাদ দিলাম, ঠিক আছে। অ্যারেস্ট করতে গেলে অনেক সিস্টেম আছে, এই আছে সেই আছে। অশোক বাবুর কথা অনুযায়ী 5 বছর লাগবে, আমরা অপেক্ষা করবো, ঠিক আছে। আমার নাতি এসে দেখবে অ্যারেস্ট, অসুবিধা নেই। কথা বলছি, সিবিআই কি এখনো পর্যন্ত 5 দিনে এরকম কোন স্টেটমেন্ট দিয়েছে যে স্টেটমেন্টে তারা এই কথাটা বলেছে রাজ্য সরকার যে পথে তদন্ত করছিল সেই পথের বাইরে গিয়ে নতুন কোন পথে আমরা করছি? সঞ্জয় কেন আপনি মাঝখানে প্রত্যেকটা পয়েন্টে ঢুকছেন? আপনি কেন বাবু আপনি কেন প্রত্যেকটা পয়েন্টে মাঝখানে ঢুকছেন? আমাকে আমারটা কমপ্লিট করতে দিন না, আমাকে আমারটা কমপ্লিট করতে দিন প্লিজ প্লিজ প্লিজ। অশোক বাবু আমি আপনার সাথে তর্ক করছি না, প্লিজ মাঝখানে ইন্টারাপ্ট করবেন না বারবার, অসুবিধা হয়। আপনি আপনার একটা কাগজ পেন দিয়েছে, মৌপিয়াদি লিখে রাখুন। আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে সঞ্জয় এখনো পর্যন্ত দোষী নয়। এই কথা কি মহা মুশকিল তো। দেবাংশু আমাকে বারবার ইন্টারাপ্ট করছে, কি হচ্ছে? আমি তো বারবার বলছি প্লিজ আমাকে কমপ্লিট করতে বলুন, এক এক করে প্লিজ। দেখুন অভিযোগটা আমার বিরুদ্ধে, আমার বলার পর প্রত্যেকে 2বার করে চান্স পেয়ে গেছে, আমি এখন একটু পেয়েছি, আমাকে একটু বলতে দিন। অভিযোগটা তো সবারই আমাদের বিরুদ্ধে, আমাদের একটু বেশি বলতে হবে। আমার বক্তব্যের জায়গা হচ্ছে, সঞ্জয়কে যে রাজ্য পুলিশ অ্যারেস্ট করেছিল, সিবিআই কি এখনো পর্যন্ত কোথাও গিয়ে সঞ্জয়কে ছেড়ে দিয়েছে কিংবা এই কথা বলেছে যে সঞ্জয় দোষী নয়? বলা কিন্তু হয়নি। অর্থাৎ রাজ্য পুলিশ যে, কলকাতা পুলিশ যে সঞ্জয়কে অ্যারেস্ট করেছিল, সেই অ্যারেস্টে যে কোথাও ভুল নেই সেটা তো প্রমাণিত, 1 নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে, আমি একটা কথা যেখানে বলতে চাই সেটা হচ্ছে যে, এই একটা কথা যেটা আগে বললো যে প্রশাসন, যেটা ইন্দ্রজিৎ দা শুরুতে বললো, প্রশাসন যদি প্রশাসনের কাজ করার জায়গাটা কি? প্রশাসন তো প্রথম অ্যারেস্টটা তো রাজ্য কলকাতা পুলিশই করলো, এর বাইরে গিয়ে আপনি প্রশাসন কেন ডাকলো না? আমি এবার বলি, আমি 1 মিনিট, আশুতোষ দা 1 মিনিট। দেবাংশু তখন থেকে বলে যাচ্ছে তো যে পুলিশ কথা বলতে পারেন দাদা, সিবিআই কেন করছে আপনি শুনুন না, যে 8 বছর ধরে স্বপ্নদীপের মৃত্যুর তদন্ত প্লিজ নাম করা যাবে, স্বপ্নদীপ নাম করা যাবে না, নাম উইথড্র করে নিলাম। 1 বছর ধরে যাদবপুরের হোস্টেলে একটি ছেলে মারা গেছিল, 1 বছর ধরে কলকাতা পুলিশ তদন্ত করছে। দেবাংশু এতক্ষণ বললেন, আরো 5 মিনিট ওনাকে বলতে দিন। কেউ জানে না, কেউ জানে না, একটা লাইন
থেকে জামিন পেয়ে গেছে, খেলোয়াড় দিবস চলে গেছে, জামিন পায়নি, তদন্তের ভাষ্য দিয়ে আমি বিজেপি সভাপতি জামিন পায়নি। এক সেকেন্ড, আমি আসবো আশুতোষ, দুজনকে বিরত করলাম, লাভ নেই, মানুষ এবার বলুন তো জামিন আমি আলোচনাটা মানুষ শুনছে, প্রতিবাদের ছড়িয়ে পড়ছে সমাজের সর্বস্তরে। আরে ভাই শোনো না, কেমন দিয়ে নাটক বন্ধ করো। ফুটবল মাঠের দীর্ঘ বিবাদ ও মনোমালিন্য সরিয়ে পড়ুয়া মৃত্যুর প্রতিবাদে পা মিলিয়েছিল কলকাতার 3 প্রধান ক্লাব ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মোহামেডানের খেলোয়াড় সমর্থকেরা। রবিবাসরীয় সেই প্রতিবাদে উত্তাল হয়েছিল যুব ভারতী স্টেডিয়াম চত্বর, কিন্তু শেষ পর্যন্ত শান্তি রক্ষা হয়নি। মিছিলে লাঠি চালায় পুলিশ, প্রতিবাদী স্বর সাময়িকভাবে থমকে গিয়ে আবারও আওয়াজ তোলে এককাট্টা প্রতিবাদে। কলকাতার এক প্রান্ত যখন ক্রীড়া মোদীদের প্রতিবাদে উপচে পড়ছে, তখন শহরের অন্য প্রান্তের রাস্তায় ভিড় টলিপাড়ার কুশীলবদের জমায়েতে। সোমবারের ছবিটাও কম বেশি একই রকম। ভুয়ো খবর ছড়ানোর অভিযোগে যে 2 ডাক্তার তলব পেয়েছেন লালবাজারে, সেই কুণাল সরকার ও সুবর্ণ গোস্বামীকে সামনে রেখে তাদের সতীর্থরা মিছিল করেন আরজিকর থেকে লালবাজার পর্যন্ত। যদিও লালবাজারের আগেই মিছিল আটকে দেওয়া হয়, কুণাল ও সুবর্ণকে নিয়ে যাওয়া হয় লালবাজারের ভেতরে। বেরিয়ে ডাক্তারদের সমন পাঠিয়ে ডাকার নিন্দা করেন তারা। কোন চিকিৎসককে সামনে দিয়ে ডাকার ব্যাপারটাকে আমরা সমর্থন করিনি এবং আমরা আশা রাখি তারা আজকে আমাদের কাছে মোটামুটি সিনসিয়ারভাবে কথাবার্তা বলেছেন এবং আমার মনে হয় সেটা হয়তো তারা সম্মান করবে। অর্জন করতে ব্যর্থ হয়েছেন তার কারণটা আপনাদেরই খুঁজে বের করতে হবে এবং হচ্ছে যে আমাদের চিকিৎসক সমাজে যদি সাহায্য চান অন্যভাবে চিকিৎসকদেরকে সমন পাঠিয়ে কিন্তু এটা হবে না, এইটা আমরা কড়াভাবে বলবো। এদিনই পায়ে পা মেলানোর পাশাপাশি হাতে হাত মিলিয়ে অন্যরকম প্রতিবাদ দেখল কলকাতা। একাডেমি চত্বরে জড়ো হয়ে চিত্রকরেরা প্রতিবাদ জানালেন রং তুলির ক্যানভাসে। প্রতিদিন নতুন নতুন প্রতিবাদ দেখার অপেক্ষা, রোজই প্রতিবাদের নতুন ছবি শহর কলকাতায়। জাস্টিস চাইছে সিটি অফ জয়। কলকাতা টিভি। আশুতোষ, দেখো আমি 2-3টা কথা বলি। এই যে বারবার করে বলছে তৃণমূল যে পুলিশ অ্যারেস্ট করেছে, পুলিশ অ্যারেস্ট করেছে, তা পুলিশ অ্যারেস্ট করবে না তো কে অ্যারেস্ট করবে? তৃণমূলের নেতারা গিয়ে অ্যারেস্ট করবে? একটা গেল 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে পুলিশকে তো কাজ করতে দিচ্ছে না। মাননীয় মুখ্যমন্ত্রী আপনি নিজে আগে ঠিক করুন যে আপনার পুলিশ কোন দিকে কাজ করবে। তার কারণ হচ্ছে আপনি নিজেই অনাস্থা প্রকাশ করেছেন। কিভাবে? পুলিশকে আপনি বলছেন 7 দিনের ভেতরে যদি না করতে পারে সিবিআইকে দিয়ে দেওয়া হবে। আমরা বলিনি, আপনি বলেছেন মাননীয় মুখ্যমন্ত্রী। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এটা বুঝতে হবে যে নির্যাতিতার মা বাবা কি বলছেন, বারবার করে আপনাদের চ্যানেল দেখাচ্ছে, আমরা শুনছি, আপনারা শুনছেন। এখান থেকে বিবেককে কি নাড়া দিচ্ছে না কারুর? আমি এটা প্রশ্ন করতে চাইছি। দলমত নির্বিশেষে মানুষ রাস্তায় নামছে, তাদেরকে ডাকছে লালবাজার। কেন এই দৃশ্য কেন দেখবো মৌপিয়া? এবং আর একটা কথা বুঝতে হবে, এই যে সিভিক, আমি দেবাংশুদের বলবো, ওরা শিক্ষিত ছেলে, এই সিভিক দিয়ে পুলিশ ফোর্সটাকে আজ ঘেঁটে দিয়েছে পুরো। পুলিশ যদি পুলিশের মতন কাজ না করতে পারে, তারা ট্রেন্ড একটা পুলিশ অর্গানাইজেশন, তাদের এনফোর্সমেন্ট দরকার, তাদের ল, লিগালিটি, ওয়েপেনাইজেশন যা যা প্রয়োজন, মডার্নাইজেশন দরকার। তো কোথায় সেগুলো? পশ্চিমবঙ্গে আমরা তো দেখতে পাই এত ভ্যাকেন্সি পড়ে আছে পুলিশে, কেন? এই সিভিক দিয়ে সব কাজ হচ্ছে, আনট্রেন লোকজন ঘুরছে, তারা আবার জ্ঞান দিচ্ছে। এই মুহূর্তে 60,000 ভ্যাকেন্সি আছে। এবং আমার এখানে ইন্দ্রর কাছে আমি শুধু একটু অ্যাড করব যে শুধু সিভিক নিয়ে প্রশ্নটা নয়, এই সঞ্জয় রায় সিভিক ভলান্টিয়ার হয়ে সে যে ব্যারাকে তার থাকার এন্টাইটেলমেন্ট নেই, সেখানে তার অবাধ যাতায়াত ছিল, সে শালুয়া গিয়েছিল পুলিশ সুপার হাসপাতালে আরজি করে। এটা অ্যাডমিনিস্ট্রেশন ইজ দ্য অ্যাডমিনিস্ট্রেশন। সারা পশ্চিমবাংলার লোক আজকে বলছে
তা তো এনারা বুঝতে পারছেন না স্যার প্রাইস পোস্টিং দেওয়া হচ্ছে, প্রাইস পোস্টিং দেওয়া আছে। আমি আপনাদেরকে যেটা বললাম যে সন্দীপ ঘোষকে রাতারাতি ন্যাশনাল মেডিকেল কলেজে তাকে ট্রান্সফার, দ্বিতীয়ত হচ্ছে ওখানে ওই যে বাথরুম যে সেমিনার রুমের পাশের বাথরুম, মানে প্রায় বিনা নোটিশে 2 ঘন্টার মধ্যে পিডব্লিউডি টেন্ডার করে সে বাথরুম ভাঙা। এই যে ঘটনাগুলো ঘটছে প্রতিনিয়ত, তাতে মানুষ যেটা বুঝতে পারছে যে কেউ না কেউ এই যে মানে নৃশংস ঘটনা তাকে ধামাচাপা দিতে চাইছে, এবং সেটা পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তর তার সঙ্গে যোগ আছে এবং পুলিশ কর্তাদের যোগ আছে, এটা মানুষের কাছে পরিষ্কার। শাসক পক্ষ থেকে যে অভিযোগ করা হচ্ছে, যে ভিডিও আমরা দেখেছি মোহাম্মদ সেলিমও টুইট করেছেন যে যখন ভাঙচুর চলছে আরজি করে 14ই আগস্ট মধ্যরাতে, সেই সময় দাঁড়িয়ে চল চল সেমিনার হলে চল, এই বক্তব্য এই যে এটা কারা পাঠিয়েছিল, যে এখনো পর্যন্ত যাদেরকে কলকাতা পুলিশ আইডেন্টিফাই করেছে তাদেরকে কিছুটা অ্যারেস্ট করেছে, যাদেরকে আইডেন্টিফাই করে সোশ্যাল মিডিয়াতে ছবি দিয়েছিল তাদেরকে আইডেন্টিফাই করে কিছুটা অ্যারেস্ট করেছে, আর বাকি যারা প্রতিবাদ করতে চাইছিল বিভিন্ন সময় তাদেরকে সমন পাঠাচ্ছে, একটা থ্রেট দিচ্ছে। শুধু তাই নয়, আরজিকর হাসপাতালের ভিতরে যারা আন্দোলন করছে তাদেরকেও প্রতিনিয়ত থ্রেট করছে। কয়েকজনকে দুম করে ট্রান্সফারের অর্ডার হয়ে গেল, মারতে পাঠিয়েছিল রাতে। ট্রান্সফারের অর্ডারটা কেন হবে? কথা হচ্ছে ট্রান্সফারটা উল্টে হয়েছে, এই যে ট্রান্সফারের অর্ডারটা কেন হবে, এটা আমার বক্তব্য। তো এক হচ্ছে ট্রান্সফার অর্ডার, তারপর সেই ট্রান্সফার অর্ডার প্রত্যাহার হলো। দ্বিতীয়ত, এরকম একটা ঘটনার পর সরকার যদি পরামর্শ দেয় যে মহিলাদের যতটা সম্ভব কমিয়ে দেওয়া, এটা তো যে অবজেক্টিভ নিয়ে রাত দখল, যখন বলা হচ্ছে যে রাত মানে শুধু পুরুষরা বেরোবেন মহিলারা বেরোবেন না, আমি কাজ ছেড়ে দিলাম, অকাজেও একজন মহিলা বেরোতে পারেন। আর মহিলা আমি শুধু একটা মহিলাদের যে অধিকার সেটাই তো খর্ব হচ্ছে। না তুমি একটা কথা শোনো মৌপিয়া। হ্যাঁ আসবো অশোক, দেখা আমি একটা কথা জানতে চাইছি। হ্যাঁ বলুন। এই যে যারা বলছেন আমাদের প্যানেলে বসে, তারা কি এটাকে জাস্টিফাই করার জন্য বলছেন? কি কারণে কি বলছেন ওনারা? এটা তো অনস্বীকার্য। সমাজের সর্বস্তরের লোক এটাকে প্রতিবাদ জানাচ্ছে, তারা এইসব কথা বলে কি বলতে চাইছেন যে কেন সিবিআই করতে পারলো না, কেন বল? হোয়াট ইজ দিস? আমরা কি এতই শিশু, কিছু বুঝি না? What is going on? আমি উত্তর নেব দেবাংশুর কাছ থেকে। প্রথম কথা হচ্ছে মৌপিয়াদি, এটা হচ্ছে সরকারের যে নির্দেশটা, ওটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে অপশন দেওয়া হয়েছে, তারা যদি রাতের ডিউটিটা স্কিপ করতে চান তারা করতে পারেন, তাদের ক্ষেত্রে সেই সুযোগটা বলছি। আজকের দিনে দাঁড়িয়ে বিভিন্ন আইটি সেক্টর থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এমপ্লয়মেন্ট জেনারেশন যেভাবে হচ্ছে, যে মেয়েরা রাত্রে কাজ না করতে গেলে তাদের জব থাকবে না, তাহলে সেই জায়গাটা রাজ্য সরকারের ভূমিকা। আমি বলছি এটা বলা হয়েছে যদি কোনো মেয়ে সুযোগ নিতে চায় তাদেরকে সেই সুযোগটা দেওয়ার জন্য, উল্টো দিকে কোনো বাধ্যতামূলক না। এই বাংলার মাটি না, এক সেকেন্ড, আমরা কেউ চাই না যদি ধরে নেওয়া গেল যে কোনো একটা মর্মান্তিক ঘটনা দিনের বেলা হলো, যেটা দিনের বেলায় হওয়ার নজিরও আছে, তাহলে কি অপশন দেওয়া হবে যে মহিলারা চাইলে দিনের বেলা কাজ করতে পারে? না, একদম এর সাথে এর কোনো সম্পর্ক নেই। কিন্তু আমি প্রত্যেকে জানি আমার বাড়িতে মহিলাদের জন্য পর্দা প্রথা চালু হয়। আমি বলছি আমার একজন দিদি আছে, একজন বোন আছে। আমার দিদির রাত্রিবেলা বাইরে কাজ করতে কোনো আপত্তি নেই, কিন্তু আমার বোন রাতে বাইরে কাজ করা পছন্দ করে না। আমার দিদি আর বোনের দুজনের মধ্যে দুরকম মতামত আছে। তো আমি আমার সেই দুই বোনের মতামতটাকে রেসপেক্ট করি। কিন্তু আমি বলছি মহিলাদের ক্ষেত্রে অপশন আমার পয়েন্টটা বলতে দাও না। আমি আমার যেটা বলতে চাইছিলাম, একজন মহিলাকে যদি সেই সুযোগটা দেওয়া হয়, সে তার মতো চুজ করতে পারে। যদি না মনে করে সে চুজ করবে না, অপশনটা থাকলে অসুবিধা কোথায়? নাম্বার 1 আমি যেটা বলতে চাই, যেটা একটু কমপ্লিট করতে দাও, যেটা তখন আমাদের যেটা আমাদের ইন্দ্রজিৎ দা তখন বললো, কারা পাঠিয়েছিল আরজিকর ভাঙচুর করতে? যারা একমাত্র পলিটিক্যাল পার্টি যারা আরজিকরের সামনে ওই দিন কেউ ধর্নায় বসেছিল, সেই রাজনৈতিক দলই পাঠিয়েছিল। যাদের আমি বলছি যে ডিওয়াইএফআই এর পতাকা নিয়ে ওইখানে যে ঢুকেছিল, এই ফুটেজ গোটা পশ্চিম বাংলার মানুষ দেখেছে, গোটা পশ্চিমবঙ্গের মানুষ এই দৃশ্য দেখেছে, ফলে স্বাভাবিকভাবেই তারাই ভেঙেছে। ঠিক আছে, হয়েছে
প্রথম কথা হচ্ছে ডিওয়াইএফ এর সেদিন সবকটা সংবাদ মাধ্যম দেখিয়েছে ডিওয়াইএফ এর মিছিল আরজিকরের থেকে শ্যামবাজারের দিকে মুভ করার পরে ঘটনাটা ঘটেছে। 2, যে গেটের বাইরে ডিওয়াইএফ এর পুরো রেলিং জুড়ে আমাদের ঝান্ডা লাগানো ছিল। আর রাত দখলে যে প্রোগ্রাম মানে সারা মানে সব অংশের মানুষ যেটা কল দিয়েছিল তার 2 দিন আগে থেকে আরজিকরের সামনে ডিওয়াইএফআই অবস্থান করছিল। এবং কিন্তু আরজিকরের সামনের যে প্রোগ্রামটা সেটা ডিওয়াইএফআই এর যে সোশ্যাল ক্রিয়েটিভ করা হয়েছে, ডিওয়াইএফআই প্রোগ্রাম করা হয়েছে এবং আইডিয়া থেকে সোশ্যাল ক্রিয়েটিভে মেনশন ছিল এবং একমাত্র আরজিকরের সামনের কর্মসূচিতেই ছিল। আমি বলছি এই প্রোগ্রাম না আমি বলছি সারা জায়গা শুধু যাদবপুর সারা পশ্চিমবঙ্গ জুড়ে কয়েক হাজার প্রোগ্রাম হয়েছে সেদিন, কিন্তু ডিওয়াইএফআই আরজিকর দখলে ডাক দেওয়া না ডিওয়াইএফআই এসএফআই ডিওয়াইএফআই এবং আইডুয়া তাদের অবস্থানটা ওখানে তারা বলেছিল যে এখানে আমরা আছি। এবং এটা নিয়ে যে আন্দোলনের দীর্ঘ সময় ধরে আছে তাতে ডিওয়াইএফআই এর কর্মীরা ভাঙচুর করতে যাওয়ার কোনো তাদের মোটিভ থাকার কথা নয়। 3 নম্বর কথা আমি যেটা বলছি সেটা হচ্ছে এখনো পর্যন্ত পুলিশ যাদের অ্যারেস্ট করেছে 3 নম্বর ওয়ার্ড, 4 নম্বর ওয়ার্ড, বড়ানগর, দক্ষিণদাড়ি বিভিন্ন জায়গা থেকে পুলিশ যাদের অ্যারেস্ট করছে তাদের রাজনৈতিক পরিচয়গুলো পুলিশ ওপেন করুক, করলেই বোঝা যাবে যে কতজন তৃণমূল আর কতজন অন্য। সর্বস্তরের মানুষ তখন শাসক দলের কিছু নেতা তাদের মুখের লাগাম থাকছে না। উদয়ন গুহ এবং অরূপ চক্রবর্তী তাদের বক্তব্য শুনুন। কোন সময় গ্রামের মহিলারা আন্দোলনে নামে, তারা মদের ঠেক ভেঙে দেন, তারা জুয়োর ঠেক ভেঙে দেওয়ার জন্য ঝাঁটা নিয়ে মিছিল করেন, কিন্তু মদের ঠেক ভাঙার জন্য জুয়োর ঘাঁটি ভাঙবার জন্য আমি কোনোদিনও কোন জিন্স পরা মহিলাকে দেখিনি, আমি কোনোদিনও বয়কট চুল আনা কোন মহিলাকে দেখিনি যে জুয়োর ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য মদের ঘাঁটি ভেঙে দেওয়ার জন্য রাস্তায় নামছেন। কেন নামেন না? কারণ ওটার মধ্যে ঠিক আবেগটা আসে। যে দয়া করে আপনারা চিকিৎসাটা করুন, মা বাবা কষ্ট করে এই চিকিৎসা ডাক্তার বানানোর জন্য পাঠিয়েছে, রোগীদের সেবা করুন, আপনার প্রফেশনটা সুপক্ত করুন। আপনারা প্ররোচনায় পা দেবেন না। আন্দোলন করেছেন, ধন্যবাদ জানাই। জনরোষ হবে যদি হাসপাতালে রোগী মারা যায়, ডাক্তাররা যদি ডাক্তারি না করে অবরোধের নাম করে বাড়ি চলে যায়, যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায় তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ কি ছেড়ে দেবে গ্রামে? দেবাংশু, যখন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত কঠোর বার্তা দিতে চাইছেন, ফাঁসির দাবি নিয়ে তিনি রাস্তায় হাঁটছেন, যখন অভিষেক বন্দ্যোপাধ্যায় এনকাউন্টারের কথা বলছেন, তখন উদয়ন গুহ এবং অরূপ চক্রবর্তী তাদের বক্তব্য শুনলেন যাতে লিঙ্গ বৈষম্য স্পষ্ট। চিকিৎসকরা যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যান, দেখুন প্রথম কথা হচ্ছে এই বক্তব্য উদয়ন গুহ ওই রাত দখলের যে প্রতিবাদ হয়েছিল সেদিন তার সোশ্যাল মিডিয়া পোস্ট চলছে এখন সেজন্যই অবস্থা। আমরা এই ধরনের বক্তব্যকে দলের তরফ থেকে একদমই সমর্থন আমরা দলের তরফ থেকে সমর্থন করি না। আমাদের ব্যবস্থা নাও তাহলে। আমি বলছি তাদের প্রতি যা যা জানানোর দলের তরফ থেকে তাদেরকে ইনফর্ম করা হবে, তাদেরকে সাবধান করা হবে দলের তরফ থেকে। দেখুন সব ক্ষেত্রে তো ব্যবস্থা নেওয়ার মতো জায়গা নয়। কেউ যদি মুখ খুলে দুটো কথা বলেন, সব আমরা তো অখিলগিরিকে সরিয়েছি আমাদের দল থেকে, আর কোন দল পেরেছে তাদের মন্ত্রীকে সরাতে কটু কথার জন্য আমরা করে দেখিয়েছি। তো ফলে সব ব্যাপারে আমাদের দিকে একটা আঙুল প্লিজ দয়া করে কেউ তুলবেন না যে দুটো কথা কেউ বলেছে মানে তাকে দল থেকে সরিয়ে দাও, অ্যাকশন নাও। আমরা বিরোধিতা করেছি, আমরা বলেছি এই জিনিস অন্যায়, আমরা সমর্থন সম্বন্ধে যে কটু বাক্য করেছিলেন তখনই সরিয়ে দেওয়া উচিত ছিল। এবার ইন্দ্রজিৎ বাবুকে আপনি এত ব্যাখ্যা দিলেন তো যে ডিওয়াইএফআই, আরে আপনারা অনুরাগ ঠাকুরকে সরিয়েছে, শ্রমিক দেশকে গদ্দার ও বলি মারা বলেছিল সরিয়েছিল, অনুরাগ ঠাকুরকে এখন বলি মন্ত্রী ভাই সে কান ঘনিষ্ঠ। আমি তো বললাম একটা নাম বলুন, দেখুন এই যে দেখুন এই কথাটা যে চাইলে ওনাদের নাটের ডিউটি না দেওয়াই ভালো। তাহলে এবার ধরুন কেউ কোনো মহিলা যদি রাত্রিরে সিনেমা দেখে ফেরার সময় কিছু হয়, কারণ যদি বিয়ে বাড়ি থেকে ফেরার সময় কিছু হয় তখন এরা বলবে এবং দায় নেয়নি। পাঁচটিতে কি বলেছিল, কামদুনিতে কি বলেছিল, কামদুনিতে এডিজি সিআইডি কে ছিল, কামদুনি ঘটনায় ঘটেছিল ঘটনা হয়েছে, কামদুনির ঘটনা ঘটেছিল দুপুরে মেয়েরা পড়তে যাবে না, না কোনো সময়
রাস্তা বিমলে হবে না। পার্কস্ট্রিটের দোষীকে আমরা সাজা দিয়েছি। আপনি দেখুন আমাদের সরকার সাজা দিয়েছে। যখন দলের সাংসদ হবে বলে আমি থামতে বললে থামতে হবে। এক সেকেন্ড, আমি থামতে বললে থামতে হবে। এক সেকেন্ড, দীপ্তাশ্ব আমি থামতে বললে থামতে হবে। আমি থামতে বললে থামতে হবে। প্লিজ অশোক দা। এখানে আমরা কি জন্য এসেছি? পলিটিক্যাল মারপিট করার জন্য তো আসেনি, বিচার চাইতে, বিচারের কথা বলতে। হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, শোনো একটা কথা তোমায় বলি মহুপিয়া, যখন এই সরকার তখনও আসেনি এই গভর্নমেন্ট, আমরা কিন্তু নন্দীগ্রামে গিয়ে সাংঘাতিক অবস্থা দেখেছিলাম। আমি তার প্রতিবাদ করেছিলাম। যখন এমার্জেন্সি হয়েছিল তখন আমি লয়ার প্রতিবাদ করেছিলাম। আজকেও সেই প্রতিবাদের জন্য রাস্তা নেমেছি। কেন? একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করছি। আমার ছোটো বয়সে ধরো আমরা দুষ্টুমি করলাম, আমার বাড়ির লোকের বলে কেন করেছো? আর এখানে আমার বন্ধু লালটুও তো করেছে। তোমার বাড়ির লোকের ও যদি বিষটা খায় তুইও খাবি তো? তো এই হচ্ছে, একে দোষ দিচ্ছে ওকে দোষ দিচ্ছে, অদ্ভুত কাণ্ড। যারা ভিক্টিমাইজড হলো তাদের জন্য কারো চিন্তা নেই। এখানে তো খালি রাজনৈতিক কী করে ফয়দা তুলবে এই হচ্ছে কথা। দেখুন, সিঙ্গুরের সময় আমি তখন অ্যাক্টিভ, আমি সে মামলা দায়িত্ব নিয়ে করেছি। একটা চিঠি টাটা কোম্পানির যিনি হেড মমতাকে লিখলেন, মমতা আমার ডেকে পাঠিয়ে বলো এই দেখো চিঠিটা কী। তার মানে তো মামলা শেষ, আমরা জিতে গেলাম। মানে উনি তো নিজেই বলছেন ওখানে আর কিছু করতে পারবেন না, চলে যাচ্ছেন। একের পর এক, একটা সিবিআই হয়নি। কিন্তু জানো মহুপিয়া, আমি 3.5 বছর ছিলাম, প্রথম কম্পিটিটর আমি, যদি আমি নন পলিটিক্যাল ম্যান। আমি তৃণমূল, বিজেপি, সিপিএম, কংগ্রেস কিছুই না করে একটা সিবিআই হয়নি। কারণ তখন একটা কোর্ট বলো, সমাজে বলো, এদের সম্বন্ধে একটা ভালো ধারণা ছিল যে এরা যখন এসেছে এটা কিছু ভালো কিছু করবে। যারা গেছে তো গেছেই, তারা তো চলে গেছে, তারা তো এই জন্যই যেতে হয়েছে। তো তার যদি রিপিটেশন হয় তাহলে লাভটা কী হলো? এটা জাস্টিফাই করছে, এটাকে আবার এটা জাস্টিফাই করছে। এটা বড় দুঃখের কথা। আজকে যে ঘটনা হয়েছে, আমি একটা প্রশ্ন করব, এটা কি জাস্টিফাই করছেন আপনারা? বলুন। তখনই বলবেন না না ঘটনাটা খুব খারাপ, এই জাস্টিফাই করা যায় না, করে দিয়ে আবার তাকে ঘুরিয়ে জাস্টিফাই করবে। হোয়াট ইজ দিস? আজকে আমাদের মতন লোকেরা কেন রাস্তায় নেমেছে? প্রত্যেকটা সমাজের স্তর থেকে এই জিনিস সিপিএম আমলে হয়েছিল। যখন এই ঘটনা ঘটছে আমরা সবাই কারা জাস্টিফাই করছে অশোকবাবু এই ঘটনা? অশোকবাবু জাস্টিফাই করতে পারছে না বলে খেলা হবে বলে কারা জাস্টিফাই করছে এই ব্যাপারটা? জাস্টিফাই করতে পারছে আমি অশোকবাবুকে একটু প্রশ্ন করতে হবে, আমি অশোকবাবুকে জিজ্ঞাসা করছি, উনি আমাদের এই জাস্টিফাই করছেন। হ্যাঁ অশোকবাবু, হ্যাঁ করছেন, করার চেষ্টা করছেন। কেন বলছেন? কেন সিবিআই? মুখ্যমন্ত্রী যখন নিজে বলছে সিবিআই হবে, তাহলে আপনি এখানে সিবিআই সম্বন্ধে বলছেন কেন? শোনো, যেটা তৃণমূলের ন্যারেটিভ এখন, সিবিআই, আমরাও বলছি তো যে সিবিআই চোর ধরতে পারেনি, বাংলার শ্রেষ্ঠ চোর চুরি করে বেরিয়েছে, ধরতে পারেনি, সারদা চোর ধরতে পারেনি সিবিআই। আমরা বলছি, শুনুন, সমালোচনা না, আমরা মনে করি ইনভেস্টিগেটিভ এজেন্সি তুতু মেমে করা এখন সময় নয়। কে রাজ্য পুলিশ, কে কেন্দ্রের সিবিআই, এসব না করে না জাস্টিসটা দিন। প্রত্যেকটা মানুষ চাইছে, দল মত নির্বিশেষে। আর যারা এগুলো বসে বসে ডিফেন্ড করছে তারা অপরাধী আমরা মনে করি। এবং এক ইনভেস্টিগেটিভ এজেন্সি, তোমার রাজ্য পুলিশ এখানে রাজনীতি করার পরে রাজনীতি লোক জাস্টিস চাইতে নামছে কেন? কারণ সাধারণ
দাঁড়াও আমি মৌপিয়াকে সাধারণ মানুষের কোথাও বিশ্বাস হচ্ছে যে কোনো বড় ষড়যন্ত্রকারী, কোনো বড় পাওয়ারফুল পাওয়ার এইটাকে জাস্টিস দেবে না, তাই তারা রাস্তায় নেমেছে। এবং এইটা তৃণমূল কংগ্রেস এবং এই সরকারের এখানে আমি একটা লাইন বলে এই জাস্টিসটা দেবে না রাজ্য সরকার, এই আন্দোলনটা রাজ্য সরকার বলবে, সারা দুনিয়া বলবে। আমি মৌপিয়াকে একটা অনুরোধ করব, এক সেকেন্ড ভাই এক সেকেন্ড, আমি মৌপিয়াকে একটা লাইন অনুরোধ করব। রাত্রেবেলা চেঁচিও, 12টার পরে চেঁচিও, এখন শোনো, 12টার পরে চেঁচিও, এখন শোনো। এক সেকেন্ড ভাই আমার, এক সেকেন্ড বাবা আমার, এক সেকেন্ড পরে চেঁচিও বাবা। সাধারণ মানুষ যদি মুখ্যমন্ত্রীর কথা বিশ্বাস করে তারা রাস্তায় নামতো না, তারা বিশ্বাস করছে না। ট্রান্সফার করেছে, বাথরুম ভেঙেছে, আমি মৌপিয়াকে একটা অনুরোধ করব, সামনে দুর্গাপুজো আসছে, অসুর শর্ট পড়লে কলকাতায় আমরা এই দুটোকে নিয়ে আসতে চাইছি তৃণমূলের। তারপরে বল, এবার বলে ফেল। এই যে দুজন বললো না মেয়েদের নিয়ে, একজন অরূপ চক্রবর্তী আর একজন উদয়ন ঘোষ, পশ্চিমবঙ্গে দুর্গাপুজো হবে, ভারতবর্ষে হবে, অসুর শর্ট পড়লে কলকাতায় আমরা ইম্পোর্ট করতে চাই। আমাদের সময় একদম শেষ, এখানেই শেষ করতে হবে। ইতিমধ্যেই সিবিআই আজকে লালবাজারে আসে, সিবিআই পলিগ্রাফ টেস্টের, সঞ্জয় রায়ের পলিগ্রাফ টেস্টের জন্য অনুমতি চায় এবং সেই আবেদন সেটা মঞ্জুর হয়েছে। যে পলিগ্রাফ টেস্ট এই সঞ্জয় রায় সে সত্যি বলছে নাকি তদন্তকে ভুল পথে চালিত করার চেষ্টা করছে তা নির্ধারণ করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে। এই সমস্ত কিছুর মধ্যেই যত দিন গড়াচ্ছে তত আরও সোচ্চার হচ্ছে প্রতিবাদের স্বর। আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত এখানেই শেষ করছি, কাল দেখা হচ্ছে ঠিক সন্ধ্যে 7টায়।